আমি সবসময় একটা কথা বলি, চাকরি পাওয়ার জন্য পুঁথিগত বিদ্যা যতটা প্রয়োজন, তার সাথে সাথে আমাদেরকে নিজেদেরকে গ্রুমিং করতে হবে। কি হয়, বাস্তব জগৎ আর পুঁথিগত বিদ্যা এর মধ্যে একটা বিশাল বড় গ্যাপ আছে। একাডেমিক সার্কেল আর যেটা প্রফেশনাল সার্কেল, এই দুটো মানসিকতার মধ্যে অনেকটা গ্যাপ। সেই গ্যাপটা সম্পূর্ণ করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য কিছু গ্রুমিং ক্লাস রেখেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম ক্লাস নিয়ে। আগের ক্লাসগুলো যারা মিস করেছো প্লেলিস্টে গিয়ে ভালো করে দেখে নেবে, কারণ চাকরি পাওয়ার জন্য এই ধরনের গ্রুমিং খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। সো শুরু করছি আজকের ক্লাস। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. টপিকটা কি? অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তুমি যেই সংস্থায় কাজ করতে যাচ্ছ, যেখানে কাজ করতে যাচ্ছ, তার স্ট্রাকচারটা তোমাকে ভালো করে বোঝা দরকার। সেই স্ট্রাকচারটা ফলো করে তোমাকে ভালো করে কিন্তু চলতে হবে, ভালো করে কাজটা করতে হবে। তুমি অর্গানাইজেশনাল স্ট্রাকচার না বুঝে কাজ করতে যাবে না। একটা উদাহরণ দিই, তোমার ধরো কোনো একটা প্রবলেম হয়েছে, তুমি তোমার ইমিডিয়েট বসকে কিছু না বলে সুপার বসকে গিয়ে বলে দিলে, এটা কিন্তু তোমার কেরিয়ারের ক্ষতি করতে পারে, কিন্তু তুমি হয়তো না জেনেই সেটা করেছো। সুতরাং ভালো করে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো, যেই সিকোয়েন্সে কথাটা বলছি এটাকে অ্যানালিসিস করে এগিয়ে চলো। সো আমরা যদি দেখি যে একটি প্রতিষ্ঠানের যে পরিকাঠামো থাকে, এটি নির্ধারণ করে কিভাবে একটি কোম্পানিতে ভূমিকা, দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগের প্রভাবও কাজ করে। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ভূমিকা ও দায়িত্ব, ডিসিশন মেকিং এবং কমিউনিকেশন ফ্লো, এই তিনটে এই জায়গায় তোমাকে খেয়াল রাখতে হবে। এটি আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। খালি চাকরি পেলে তো হবে না, চাকরিটা মেনটেনও করতে হয় যাতে চাকরিটা থাকে। এবার বিভিন্ন রকম অর্গানাইজেশন স্ট্রাকচার হয়। প্রথম আমরা আলোচনা করব লাইন স্ট্রাকচার নিয়ে। তুমি যেই অর্গানাইজেশনে চাকরি করতে যাবে, তুমি একটু স্টাডি পরে দেখে নেবে এটা কি ধরনের স্ট্রাকচার ফলো করছে, তাহলে তোমার ওভারঅল কমিউনিকেশন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো খুব ভালো হবে। সো প্রথম আমরা আলোচনা করছি লাইন স্ট্রাকচার নিয়ে। কি হচ্ছে, এখানে জেনারেল ম্যানেজার আছে, তার নিচে মার্কেটিং ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফিনান্স ম্যানেজার। আবার প্রোডাকশন ম্যানেজারের নিচে ফোরম্যান, ওয়ার্কম্যান, এইভাবে সিকোয়েন্সে ভাগ করা আছে। সো ভারতের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, ঐতিহ্যবাহী সরকারি দপ্তরের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, মানে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইন স্ট্রাকচার। এই জায়গাগুলোতে এই লাইন স্ট্রাকচারটা ফলো করা হয়। সো বারবার বলছি, দেখে নেবে তোমার অর্গানাইজেশন কি স্ট্রাকচারে কাজ করছে। আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আহ, এটা চেইন অফ কমান্ডের মধ্যে ক্ষমতা উপর থেকে নিচে প্রবাহিত হয়। এটা লাইন স্ট্রাকচার, এটা মনে রাখবে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে যে পরবর্তী যে স্ট্রাকচারটা, সেটাকে বলে ফাংশনাল স্ট্রাকচার, কার্যভিত্তিক পরিকাঠামো। প্রথমে ম্যানেজমেন্ট থাকে, তার আন্ডারে ধরো আইটি সেকশন, ফিনান্স সেকশন, সেলস সেকশন থাকে, ঠিক আছে। দক্ষতার ভিত্তিতে বিভাগসমূহ আইটি, ফিনান্স, সেলস ইত্যাদি এইভাবে ভাগ করা থাকে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা, যে মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রীদের যে ব্যাপার স্যাপারগুলো থাকে, বিভিন্ন বিভাগ এবং সাধারণ বেসরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করে চলে। যেমন যেমন ডিভিশন সেইভাবে ভাগ করে তার হেডকে অ্যাসাইন করে কাজগুলোকে ডিভাইড করে দেওয়া হয়। এটাকে বলা হয় ফাংশনাল স্ট্রাকচার। কি বলা হয়? ফাংশনাল স্ট্রাকচার। যার যেমন ফাংশন সে অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। নেক্সট ডিভিশনাল স্ট্রাকচার। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডিভিশনাল স্ট্রাকচার। এটা বড় কোম্পানিতে ব্যবহৃত হয়। অঞ্চল বা পণ্য অনুযায়ী বিভিন্ন বিভাগ তৈরি করা হয়। এরকম যে সিইও, চিফ অপারেটিং চিফ এক্সিকিউটিভ অফিসার, তার আন্ডারে একটা ডিভিশন, আর একটা ডিভিশন, আর একটা ডিভিশন থাকে। প্রত্যেক ডিভিশনে আবার ইন্ডিভিজুয়াল এইচআর, ফিনান্স, আইটি থাকে। এইচআর, ফিনান্স, আইটি থাকে প্রত্যেক ডিভিশনে। এরকমভাবে আমরা ডিভিশনাল স্ট্রাকচার ফলো আপ করতে পারি। ধরো আমাদের একটা কোম্পানির তিনটে ডিভিশন আছে, সেই তিনটে ডিভিশনে তিনটে সিইও ফিট করে আমরা কাজ করতে পারি। সো উদাহরণস্বরূপ ভারতীয় রেলওয়ে বা টাটা, রিলায়েন্সের মতো বড় কর্পোরেট গ্রুপগুলো এই ধরনের ডিভিশনাল স্ট্রাকচার ফলো আপ করে, যেটা জেনে বুঝে চললে তুমি তোমার কার্যক্ষেত্রে অনেক সাফল্য পাবে এবং তোমার বস ভাববে ছেলেটা অনেক ম্যাচিওর। পরের যে ব্যাপারটা আছে সেটাকে আর বলা হয়
প্রজেক্ট স্ট্রাকচার, সেটা কেমন ব্যাপার? এখানে এক্সিকিউটিভ অফিসার থাকে, এবার প্রজেক্ট ম্যানেজার এ এখানে, প্রজেক্ট স্টাফ এ এখানে, প্রজেক্ট স্টাফ এ, প্রজেক্ট স্টাফ এ, এরা সব এখানে। আবার প্রজেক্ট ম্যানেজার বি, তার আন্ডারে প্রজেক্ট স্টাফ বি, প্রজেক্ট স্টাফ বি, প্রজেক্ট স্টাফ বি, প্রজেক্ট ম্যানেজার তার আন্ডারে প্রজেক্ট সির অন্যান্য স্টাফগুলো এভাবে ভাগ করা থাকে। কি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ নির্দিষ্ট প্রকল্পের জন্য একসাথে কাজ করে। এখানে উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে, ইসরোর মিশন, স্মার্ট সিটি প্রজেক্ট, আইটি টিমে এই ধরনের স্ট্রাকচার আমরা কিন্তু দেখে থাকি, যে প্রজেক্ট অনুযায়ী ভাগ ভাগ করে ডিভাইড করে কাজটাকে সম্পূর্ণ করা। এটা আমাদের মনে রাখতে হবে বা বুঝতে হবে। নেক্সট, ম্যাট্রিক্স স্ট্রাকচার। ম্যাট্রিক্স স্ট্রাকচার মানে হচ্ছে এটা কম্বিনেশন করে অপটিমাম আউটপুট। মোস্টলি প্রাইভেট অর্গানাইজেশন কোনো এমপ্লয়িকে মানে বসে থাকতে দেয় না, প্র্যাকটিক্যালি তাদের থেকে ম্যাক্সিমাম আউটপুটটা নেওয়ার চেষ্টা করে। সেই জায়গায় এই স্ট্রাকচারটা খুব কাজ করে। কার্যভিত্তিক এবং প্রকল্প কাঠামোর সংমিশ্রণ, কর্মীরা বিভিন্ন টিমে কাজ করে। একটি হাইব্রিড মডেল যেখানে কর্মীদের দুজন বসের কাছে রিপোর্ট করতে হয়। ধরো এখানে সিইও আছে, এখানে প্রজেক্ট এর ম্যানেজার আছে, এখানে প্রজেক্ট বির ম্যানেজার আছে, এখানে প্রজেক্ট সির ম্যানেজার আছে। সো এ কি করছে, প্রজেক্ট এ, এরা সবাই প্রজেক্ট এ কে যেমন ইনফর্ম করছে, প্রজেক্ট বির কেউ রিপোর্ট করার একটা ব্যাপার এদের থেকে যাচ্ছে। মানে এরা সাপলিং করে কাজ করছে, যে যখন ফাঁকা আছে সেভাবে কাজ করছে। এইখানে এটাই সবচেয়ে বরাবর কার্যভিত্তিক প্রকল্প কাঠামোর সংমিশ্রণ, কর্মীরা বিভিন্ন টিমে কাজ করে। একটি হাইব্রিড মডেল যেখানে কর্মীদের দুজন বসের কাছে রিপোর্ট করতে হয়। এক একজন কর্মী দুজন বসের কাছে রিপোর্ট করে। কোথায় এই ধরনের স্ট্রাকচার চলে সেটা দেখে নেব। ভারতের আধুনিক বহুজাতিক কোম্পানি, একটু আগে বললাম যে কোনো এমএনসি বা কর্পোরেট কোম্পানি এবং টেক জায়ান্ট যারা আছে তারা এই ধরনের স্ট্রাকচার ফলো করে চলে। এটা একটা মানুষের থেকে অপটিমাম আউটপুট এনে দেয় কোম্পানি বা স্ট্রাকচারের জন্য। সো আমরা যদি একটু এটাকে সারাংশ করি, আমরা কি দেখলাম? আমরা দেখলাম লাইন স্ট্রাকচার, যেখানে টপ ডাউন অ্যাপ্রোচে কাজ হয়। আমরা দেখলাম কি ট্রেড, যেটা চেইন অফ কমান্ড এখানে ফলো করা হয়। আর গভর্নমেন্ট, ডিফেন্স, এই দুটো ক্ষেত্রে এর ইউজ বা অ্যাপ্লিকেশন আছে। ফাংশনাল স্ট্রাকচার, এটা বিভাগীয় একটা ব্যাপার, স্ট্রাকচার ফলো করা হয়। এখানে দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। ফার্ম, মন্ত্রণালয় এই জায়গাগুলো এর জন্য উপযুক্ত। ডিভিশনাল স্ট্রাকচার, এটা একটা অটোনোমাস বডি যে স্কেল আপ করার চেষ্টা করে, পিএসইউ বা কর্পোরেট গ্রুপ এটাকে ইউজ করে থাকে। আর ম্যাট্রিক্স স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচার যেটা আছে, ডুয়াল বা হাইব্রিড মোডে কাজ করে। এটা গতিশীলতা বেশি থাকে এবং আইটি, এমএনসি এইসব জায়গাতে এই ধরনের স্ট্রাকচারগুলো বেশি কাজ করে। তো এই একটা সাধারণ জ্ঞান নিয়ে তুমি যখন চাকরি করতে যাবে তখন তারা কিন্তু বুঝে যাবে ছেলেটা যথেষ্ট লেভেল আছে এবং সঠিকভাবে এই কাজটা করতে পারে। সো তোমাকে এই জায়গাগুলো আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করার জায়গাটা কিন্তু এখানে আছে। প্রিপেয়ার স্মার্ট, নিজেকে সঠিকভাবে প্রিপারেশন করো, স্টে কনসিস্টেন্ট, সবসময় ধারাবাহিক থাকো, কিপ লার্নিং, শিখে যাও, তাহলে তুমি চাকরি পাবে। তার সাথে এই অ্যাডিশনাল নলেজ যে একটা অর্গানাইজেশন কি স্ট্রাকচারে চলে বা কিভাবে কাজ করে, এটা যদি তুমি আগে থেকে জেনে যাও বা বোঝাতে পারো তুমি জানো, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। যদি এইভাবে পড়াশোনার সাথে তুমি একটু আউটার নলেজ নিয়ে নিজেকে তৈরি করো বা আপডেট করো, আমি বলছি তুমি একটা না 10টা চাকরি পাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুল করবে না। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, কথা দিচ্ছি হাতে ধরে তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না, উপযুক্ত প্রশিক্ষণ, উপযুক্ত গ্রুমিংও ভীষণ প্রয়োজন। তাই ভিডিওটা মন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, একটা লাইক দিতে ভুল করবে না।